আমরা জাতির সামনে 5 আগস্টের পরে স্পষ্টত করেছিলাম বাংলাদেশের দুইটা আদর্শিক শক্তিকে আমরা চাই না। একটি হলো জামায়াতের আদর্শিক শক্তি, আরেকটি হলো যে আমরা মুজিববাদী আদর্শিক শক্তি। আপনি দেখতে পারবেন কোথাও আমরা জিয়া জিয়া ছাড়া কোনো মাঠে আমরা কোনো স্লোগান শুনি না। জিয়া আপনাদের স্পিরিটের জায়গাটা তো হতে পারে, জনগণকে যদি কালেকটিভ আকারে আমরা হাজির না করতে পারি তাহলে আমাদের যে ঐতিহাসিক লড়াইটা রয়েছে এই লড়াইটা আবার পিছনে চলে যাবে। তারা ছাত্রদেরকে সরাতে চাচ্ছে, জামায়াতকে সরাতে চাচ্ছে, এই ধরনের মধ্য দিয়ে যে নতুন কোনো মানে একটি ফেসিস্ট দিকে যাত্রা যাতে না হয় সেই বিষয়টা আমরা তো হতে দিব না। পিপলকে বিট্রাই করে অন্য জায়গায় যাচ্ছেন সেই বিষয়ে আমাদের কথা বলার অধিকার থাকে, আমরা ভবিষ্যতে বলবো। এটার জন্য আমরা মরতেও প্রস্তুত আছি, নো প্রবলেম। ৭১-এর যে বাইনারি, সেই মুজিব জিয়া অথবা ৭৫ পরবর্তীতে যেই চেষ্টা চালানো হয়েছে, বিএনপি উইল গেট দ্য মেজরিটি জিনিস, কারণ বিএনপি একটা নির্যাতিত পার্টি এবং বিএনপির গণতান্ত্রিক একটি লড়াই রয়েছে, এটা তো আমরা অশ্রদ্ধা করি না। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায় আমাদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার প্রথম যে বিষয়টি জানার কথা, আপনারা এর আগে একটি ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারি শেষ নাগাদ আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এবং সেটি আত্মপ্রকাশ আপনারা করবেন। সেটির প্রস্তুতি কতটুকু? আসলেই কি ফেব্রুয়ারি শেষের দিকে আপনারা ঘোষণা দিতে যাচ্ছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সকল দর্শক শ্রোতাবৃন্দকে। আমরা ফেব্রুয়ারির মধ্যে আমাদের দলটি ঘোষণা করতে হবে এবং আমরা এই দলের কার্যকারিতা বা স্পষ্টতা গত ৩ তারিখেই আমরা উদযাপন করেছিলাম একটি দফার দাবির মধ্য দিয়ে, এবং ৫ তারিখে আমরা জনশব্দযাত্রা মাঠে দেখেছিলাম। আমরা এই সময়টা থেকে ওই মানুষগুলোকে সংঘবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছি এবং এর মধ্যেই আমরা ৩০০টা জায়গায় আমরা আশা করি যে এই মাসের মধ্যে আমার কমিটিগুলো হয়ে যাবে এবং আগামী মাসের মধ্যে ৪০০ থেকে ৫০০ থানা কমিটি আমাদের হয়ে যাবে এবং এর মধ্য দিয়েই বৈষম্য তাদের কমিটিগুলো গুছাচ্ছে এবং আগামী মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ দলটা ঘোষণা করব। একটি সমালোচনা হচ্ছে, অন্য রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে যে আপনাদের অনেক সহযোদ্ধা এখন এই সরকারের উপদেষ্টা পরিষদে আছেন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের একটি প্রভাব এই সরকারের উপরে আছে। তো তাদের যেটি সমালোচনার বিষয় সেটি হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা, এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমরা বলে থাকি যে একটি স্টেটের মধ্যে অনেকগুলো অংশ বিরাজ করে। একটা হলো স্টেট, আরেকটা হলো জনগণ, এবং আরেকটা হলো সরকার, আরেকটা হলো রাজনৈতিক দল। এবং এই 4টে ইনস্টিটিউশনের মধ্যে গত 53 বছর হলো সব রাজনৈতিক দল গুলিয়ে ফেলেছে যে একটি যদি কোথাও থাকে মনে করে যে অন্যটি ওয়ার্কেবল। সো আমরা এই 4টি বিষয়ে খুব স্পষ্টত পার্থক্য বিরাজ করে চলে। আমরা মনে করি যে যারা গভর্নমেন্টে রয়েছেন তাদের রাজনৈতিক দলে অংশগ্রহণের সুযোগ নেই, কোনো ইন্টারফারেন্সের কোনো সুযোগ নেই, এবং যারা রাজনৈতিক দলে রয়েছেন তাদেরকেও আমরা মনে করি যে সরকারের কোনো বিষয়ে তাদের প্রভাব বিস্তার করার সুযোগ নেই। এবং তাহলে আমাদের সম্পর্কটা কোন বেসিসে হবে? আমরা যখন গভর্নমেন্টে নাই তখন আমাদের সম্পর্কটা বেসিক্যালি হলো জনগণের সাথে হবে এবং জনগণের মধ্য থেকেই আমরা একটি দল নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমরা সেখানে স্পষ্টত বলছি যারা গভর্নমেন্টে রয়েছেন তারা স্টেটের বিভিন্ন যে মেকানিজমগুলো রয়েছে, স্টেট কীভাবে হলো মানুষকে সুন্দর একটি জীবন উপহার দিতে পারে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ টুল আকারে কাজ করছেন। ফলত আমাদের সেই জায়গাটা স্পষ্টতা, এবং যদি কেউ এটার কোনো ব্যত্যয় ঘটিয়ে থাকে, যদি কেউ আমরা জানি সেই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে কার্যকরী পদক্ষেপ নেব যাতে এই ধরনের যে রৈখিক যে রেখা রয়েছে রাষ্ট্র স্টেট গভর্নমেন্টের যাতে কোনোটার উপরে ওভারল্যাপ না করে। সেক্ষেত্রে কি আগামী নির্বাচনে আপনারা ৩০০ আসনে প্রার্থী দিচ্ছেন? সে সঙ্গে আরেকটি প্রশ্ন আমি একটু করে রাখি, যদি ৩০০ আসনে প্রার্থী দেন এবং আপনাদের এক ধরনের প্রত্যক্ষ প্রভাব অথবা পরোক্ষ প্রভাব যদি এই সরকারের উপরে থাকে, যে অভিযোগটি উঠছে, তো সেক্ষেত্রে ওই নির্বাচনেও কি প্রভাব বিস্তারের কোনো সুযোগ থেকে যায় না? ওই নির্বাচনে আমরা মনে করি যে একটা জেনারেশনের রূপান্তরে গণ অভ্যুত্থান হয়েছে। ফলত গণ অভ্যুত্থানের যে পার্টিটা হবে, আমরা জামায়াত হোক বিএনপি হোক সবগুলো দল থেকেই আমরা মনে করব যে তারুণ্যের প্রার্থীতা যাতে হলো জয়ী হয়, এই বিষয়টা নিয়ে জাতীয় নাগরিক কমিটি গত 5 মাস ধরে কাজ করে চলছে। এবং ছাত্রদের মধ্যে অথবা নাগরিকদের মধ্যে যে তরুণ অংশটা যাতে তারা হলো শিফটিং হয়ে রাজনীতিতে আসতে পারে এবং তারা জয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে যাতে আলোচনায় লিপ্ত না হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং জনগণের পক্ষে যাতে তাদের আওয়াজটা জারি রাখে সেই জায়গাটা আমরা কাজ করছি। ফলত বাংলাদেশে ইন টার্মস অফ সাম যে বাইনারিগুলো রয়েছে যে বিএনপি জামাত এই দলগুলোর সাথে অ্যালায়েন্স কেমন বা অন্যদের ক্ষেত্রে, আমরা ওই টার্মগুলোতে যাচ্ছি না। উই আর কানেক্টিং দ্য ডটস, দ্য ইয়াং ডটসগুলোকে আমরা একসাথ করছি এবং সেই ভিত্তিতে হলো আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছি। ফলত এই জায়গাটা আমরা স্পষ্টত করতে চাচ্ছি মানুষের সামনে সাম সর্ট অফ যেটা
প্রেস ক্লাব বা কোথাও হয় এটা বসে ব্যানার দিয়ে কোনো একটা ঐক্য হচ্ছে, অথবা কোথাও গিয়ে একটা অফিসে গিয়ে টুপি পরে আমি একটা ঐক্যের সনদ লিখে দিলাম। সো আমাদের কাছে সনদটা এরকম না, আমাদের কাছে সনদটা হলো জনগণের মধ্য থেকে রাজপথে যে সনদটা তৈরি হয়েছিল, যেমন 5th অগাস্টে ওই ধরনের সনদ হলো আগামীতে হলো প্র্যাকটিক্যাল মাঠে যে হবে, আমরা ওটাতে ফোকাস করছি। 300 আসনে আপনারা কি প্রার্থী দিচ্ছেন? আমরা তরুণদেরকে, যেমন হলো 71 পরে যেটা হয়েছিল, অনেক মুন্সি, তারপরে হলো সবজি বিক্রেতা এবং প্রান্তিক লেভেলের মানুষ কিন্তু ইলেকশনে প্রার্থী হয়েছিল এবং তারা বিপুল ভোটে জয়লাভ করে এসেছিল, যেটা আমাদের অনন্য একটি নজির কিন্তু আমাদের মধ্যে আছে। ওই মানুষগুলো কেন জয়লাভ করেছিল? কারণ তারা কিন্তু মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে যে আকাঙ্ক্ষার একটি মুক্তিযুদ্ধ করেছিল, সেটা লড়াইয়ের ভিত্তিতে তারা কিন্তু ইলেকশনে দাঁড়িয়েছিল। তো ওই ভিত্তিতে যদি তারা দাঁড়াতে চায়, আমরা মনে করি যে এখানে সকল তরুণদের মধ্যে আমরা যদি এই ধরনের প্রার্থীরা, বাংলাদেশে তো গত 15 বছরে কোনো নির্বাচনী প্রক্রিয়া বলেন, রাজনৈতিক কোনো প্রক্রিয়া জারি রাখা হয় না, ফলত এখানে লিডারশিপের একটা ক্রাইসিস রয়েছে। এবং সাথে সাথে আমরা চিন্তা করছি যদি 300 আসনের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের সবাইকে সংকুলন ব্যবস্থা করতে পারি, সবগুলো আসনে ইনশাল্লাহ আমরা প্রার্থী রাখব। এখানে যেটি আমার জানার বিষয় সেটি হচ্ছে আপনারা নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘোষণা দিবেন, এরপরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। তো এত কম সময়ে আপনারা কিভাবে নির্বাচন কমিশনে নিবন্ধন নেবেন, তারপর 300 আসনের প্রার্থী কমিটি, এটা কতটুকু পারবেন আপনারা? অনেকে বলা হয়ে থাকে, আমি একটা ইকোনমিক আলাপ দিতে চাই যে আমরা যদি ইন সাম সর্ট অফ এই গণ অভ্যুত্থানে পার ডে কতটুকু ইকোনমিক ট্রানজ্যাকশন হয়েছে সেটা যদি চিন্তা করি, যে এই যে পানি, রাস্তায় পানি খাওয়াইছে, মহিলারা বাসা থেকে ফল নিয়ে আসতে, যেটা তার ইকোনমিক ভ্যালুতে যদি আপনি রূপান্তর করেন অনেক ধরনের, যেটা হলো গত 15 ইয়ার্সে কোনো রাজনৈতিক দল এই জিনিসটা করতে পারে না। তো জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুতে অংশগ্রহণ করে, এই কাজগুলো খুব দ্রুত গতিতে হয়ে যায়। এবং আমরা যখন এই দলীয় প্রসেসগুলোতে এগোচ্ছি, আমরা দেখেছি মানুষ নিজেদের কমিটি গুছিয়ে তারা বসে আছে। ফলত এই যে যেটা আমরা মার্কেটিংয়ের ভাষা পুশ এবং পুল স্ট্র্যাটেজি, যখন জনগণের পক্ষ থেকে কোনো কিছু আসে, সেই কাজটা এটা অনেকটুকু তারাই নিজেরাই করে রাখে। আমরা তাদের কাছে যাব এবং সেটা জাস্ট একটা ফরম্যাটে রেডি করে দিলে এটা হয়ে যাবে। ফলে আমরা এটা মনে করছি না যে এটা কোনো খুব বেশ কোনো কষ্টসাধ্য বিষয়, এবং এটার প্রারম্ভিক বিষয়গুলা, কনটেক্সটগুলো রেডি হয়ে আছে। আমরা জাস্ট কনটেক্সটটাকে একটু গুছানোর কাজটা করি। না, সেক্ষেত্রে আরও একটি অভিযোগ আছে যে নাগরিক কমিটির মধ্যে, যেটি আপনি বলছেন যে রুট লেভেলে একদম আমি তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো হচ্ছে সেখানে বিতর্কিত অনেকে যোগ দিচ্ছেন বলে অভিযোগ আছে। তো এই যে তাড়াহুড়ো অথবা আপনি যে প্রসেসের কথা বললেন, সেই প্রসেসের মধ্যে যে এরকম বিতর্কিতদের আরও আসার সুযোগ থেকে যায় কিনা? বিতর্কিত মানে বলছি যে এই 5 আগস্টের পূর্বে যে আওয়ামী লীগের অনেকেই এখন নাগরিক কমিটিতে আসছে বলে অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল। তাহলে আপনারা বলছেন যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন হয়েছে সেটি আপনাদের ব্যানারে হয়েছিল এবং সেখানে সকল রাজনৈতিক দল মত সবাই যোগ দিয়েছিল, আবার আপনাদের এখানেই যদি আবার তারা এসে যোগ দেয় এবং সেটি অনেক রাজনৈতিক দল। প্রথমত আওয়ামী লীগের প্রশ্নে আমাদের হলো অবস্থান হলো তাদের এই বিচার প্রক্রিয়ার আগে রাজনীতির সুযোগ নেয় এবং বিচার প্রক্রিয়ার মধ্যে এই দলটিকে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে হবে। তো আমরা দুইটা প্রবলেম কমিটি গুছাতে গিয়ে ফেস করতেছি। একটা হলো অনেকেই কিন্তু হলো শেখ হাসিনার সময় হলো তার রাজনীতির অংশ ছিল, তো ওইখান থেকে কিন্তু একটা বিদ্রোহী অংশ ছিল, যারা হলো পরবর্তীতে এই 5th অগাস্টের আগ পর্যন্ত হলো জনগণের পক্ষে নেমে আসে। এবং যারা তাদের এই অপরাধের কর্মকাণ্ডগুলো হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা অংশ ছিল জেনারেল পিপলের মধ্যে দিয়ে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলেছিল আওয়ামী লীগের সাথে অথবা কোনো কিছু, সেখানে আমরা অনেকগুলো এরকম প্রবলেম ফেস করতেছি। আবার স্থানীয়ভাবে আমরা যাদেরকে দায়িত্ব দিচ্ছি, তারা দেখা গেছে একসাথে যুদ্ধের মধ্যে উনি গিয়ে আহত হয়েছে, কিন্তু তার একটা ছবি ছিল যে কোনো আওয়ামী লীগের এমপির সাথে, কোনো মন্ত্রীর সাথে, ফলত ওই বিষয়গুলো ফোকাসে আসতেছে। তো আমরা আমাদের যেই প্রসেসগুলো রেডি করতেছি সেটা থেকে আমরা 95% আমরা সেখানে এটা নিউট্রাল দেখতে পেরেছি। কারণ আপনি এই সময় কিন্তু বিএনপি একটা উদ্যোগ নিয়েছিল যে তাদের দলীয় সদস্য পদ হলো নবায়ন বন্ধ করে দিয়েছিল, যাতে এই ধরনের কোনো না হয়। ফলত আমরা যখন ডটগুলো একত্রিত করতেছি, আমরা কিছু কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং সর্বোচ্চ সতর্কতার মধ্যে দিয়ে যাচ্ছি এই ফেসিস্ট এনাবেল যাতে আর যদি কোনো শক্তি সক্রিয় না হতে পারে এবং তারা যদি পরবর্তীতে পলিটিক্যাল যে প্রক্রিয়াগুলোর মধ্যে অন্য নাম নিয়ে অথবা আমাদের ভিড়েও তারা হারিয়ে যেতে না পারে, এটা আমরা সর্বোচ্চ। তো আমাদের গত 53 বছরের যে কালচারটা রয়েছে সেটাতে ইকোনমিক পলিসির কালচার, রাজনৈতিক যে সংস্কৃতি
রাজনীতি, যে কমিটি নিয়ে একটু মারামারি করা, এটা করা ওইটা করা, তো আমরা এগুলো সর্বোচ্চ প্রচেষ্টা করছি যাতে এই কালচারগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। এবং গত 15 বছরে এই সুযোগটা যদি আমরা পেতাম যে নতুন রাজনীতির বিন্যাস শক্তিকরণ, সুসংহতকরণ, তাহলে হয়তো বা এই পরিস্থিতিগুলো আমরা বর্তমানে ফেস করতাম না। আর গণ অভ্যুত্থানটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, এখন আমাদের প্রান্তিক লেভেলে গিয়ে ট্রেস করা অনেক ক্ষেত্রে হলো সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনারা যদি চায়নার উদাহরণ নেন, ওইখানে কিন্তু একটি সংঘবদ্ধ শক্তি কিন্তু বিপ্লবটা করেছিল, কিউবার তো করেছিল, কিন্তু বাংলাদেশের এই ধরনের কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাইনি। সো এই জন্য হলো কোথাও কোনো যদি কিছু হয় আমরা সাথে সাথে এটার বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে, এবং যদি ফেসিসদের কোনো অ্যানেবেল কাজ করে আমরা ওই কমিটিগুলো ইভেন বাতিল পর্যায়ে যাচ্ছি। ফলত আমরা এই জায়গায় সর্বোচ্চ সতর্কতা করছি। যদি আমাদের কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটে থাকে, জনগণ যদি কোথাও কষ্ট পেয়ে থাকেন যে আমরা যাদের উপর আশা রেখেছিলাম আশাহত হচ্ছে, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, এবং আপনারাই আমাদের শক্তি। আমরা আশা করি আপনারা সেই বিষয়ে আমাদেরকে সতর্কতার মধ্যে রাখবেন। আমরা যদি ভুল করি আমাদের ভুল সংশোধন করে দিবেন, এবং সেই ভুল যদি আমরা সংশোধন না করি তাহলে আমাদেরকে কখনো সমর্থন দিবেন না। যদি ভুলকে সংশোধন করে সামনে এগিয়ে চলার যে মন মানসিকতা সেইটা আমাদের আছে, এবং সেই জায়গা থেকে আপনারাও আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করতে ইচ্ছুক। নতুন যে রাজনৈতিক দল আপনারা গঠন করছেন সেটির নেতৃত্বে কারা থাকবে? আপনারাই কি থাকবেন নাকি নতুন? আমরা সেই নেতৃত্বগুলোতে গণ অভ্যুত্থানের যারা ফেসগুলো আছে তাদেরকে রাখতে চাচ্ছি। আমরা ছোট কোনো ব্যান্ড পার্টি করতে চাচ্ছি না, আমরা একটু ওয়াইডার স্পিডে হলো পার্টি করতে চাচ্ছি। এবং আমরা বরাবরই বলে থাকি যে অন্যান্য দেশে যে টেন্ট পার্টিগুলো হয়ে থাকে, অর্থাৎ টেন্ট পার্টির আন্ডারে বা আমব্রেলা পার্টির আন্ডারে সোশ্যালিস্টও থাকতে পারে, লেফটিস্টও থাকতে পারে, রাইটিস্টও থাকে, এভরিওয়ান আমরা তাদেরকে আমরা নিয়ে নিব, এবং সেই জায়গা থেকে তাদের ইডিওলজির উপরে হলো বাংলাদেশকে প্রায়োরিটি দিব। সো আমাদের পার্টিটার আমব্রেলা পার্টি হবে, যে আমব্রেলার ভিতরে সব ধরনের মানুষে বিরাজ করবে। এটা কোনো একদিকে কোনো আদর্শ বেসিস হবে না যে এটা বামপন্থী পার্টি হয়ে যাচ্ছে, ডানপন্থী পার্টি হয়ে যাচ্ছে, মোর সাম সর্ট অফ আমরা সেন্ট্রিস্ট পজিশনে থাকবো, কিন্তু আমরা সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা বা ভবিষ্যৎ যে রূপরেখা সেটার প্রতি আমরা অগ্রগামী হব। বাট যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে আপনাদের বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ সবসময় করা হয় যে আপনাদের যত সমালোচনা অথবা আক্রমণাত্মক বক্তব্য সব কিছু বিএনপিকে উদ্দেশ্য করে, কিন্তু জামায়াতকে উদ্দেশ্য করে আপনাদের তেমন কোনো সমালোচনা করতে শোনা যায় না, অথবা মানে ওইভাবে মানে তাদেরকে উদ্দেশ্য করে আপনাদের কোনো বক্তব্য থাকে না। তো বিএনপির অনেকেই একটা অভিযোগ করে থাকেন যে আপনাদের সংগঠনে জামায়াতেরও একটি প্রভাব আছে। আসলে এটি কতটুকু সত্য? প্রথমত আমরা শুরুতেই কিন্তু একটি স্টেটমেন্টের মধ্যে বলেছিলাম, এবং আমরা জাতির সামনে 5 আগস্টের পরে স্পষ্টত করেছিলাম, বাংলাদেশের দুইটা আদর্শিক শক্তিকে আমরা চাই না। একটি হলো জামায়াতের আদর্শিক শক্তি, আরেকটি হলো যে আমরা মুজিববাদী আদর্শিক শক্তি। সো আমরা ব্যাখ্যা করেছিলাম জাতি ক্লিয়ার কেন আমরা মুজিববাদী আদর্শিক শক্তিকে বাংলাদেশে চাই না, যারা বাংলাদেশের জন্য হার্মফুল বা ক্ষতিকর। আর জামায়াতের যে শক্তিটা, আমরা কোনো ইসলামী খেলাফতের রাষ্ট্র চাই না, এবং আমরা দিল্লির এক্সটেনশন কোনো ইসলাম হোক বা অন্য কোনো প্রসেসই হোক, কালচারাল হেজিমনির মধ্যে কোনোভাবেই আমরা চাই না। ফলত আমরা তাহলে সেখানে কি চাই সেটাও আমরা প্রপোজিশন মানুষকে দিয়েছিলাম। আমরা চাই এই জনমানুষের যে ইসলাম, এই প্রান্তিক মানুষের মাটির যে ইসলাম, সেটাকে আমরা চাই। যে মাটির ইসলামের মধ্যে সকালবেলা যখন আমি ছোটোবেলা ছিলাম, আমার দাদার কোরআন তালাওয়াতের মধ্যে দিয়ে আমার ঘুম ভাঙতো, বিকালে তুনিও যখন গরুর পাল নিয়ে মাঠ থেকে আসতেন, সেই মাঠের মধ্যে নামাজটা গামছার উপরে পড়ে কিন্তু আবার রাতে বাসায় ফিরতেন। সো এই ধরনের যে আমাদের মাটি মা মানুষের ইসলাম রয়েছে, এবং ভাষা নিয়ে যে ইসলামটা চর্চা করেছেন এইখানে, যে এই বঙ্গীয় জনপদের যে ইসলামটা রয়েছে সেটা, এখন কেউ যদি এখানে কোথাও অন্য জায়গা থেকে ইম্পোর্টেড করে কোনো ইসলাম নিয়ে আসে, সেটার বিরুদ্ধে আমরা অতীতেও এই বিষয়টাতে ভোকাল ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তো সেই জায়গা থেকে আমরা বরাবরই বলে আসছি, মুজিববাদী যে ব্যানারগুলো রয়েছে এবং এর অল্টারনেটিভ, এটার বিপরীতে যেই জামায়াতি যে ইসলামটা রয়েছে, আমরা তো বরাবরই বলে আসছি তাদের সেই ব্যানার থেকে সরে এসে যদি সত্যিকারে বাংলাদেশে পলিটিক্স করা প্রয়োজন হয়, নতুন নাম নিয়ে রাজনীতি করা উচিত। এবং আমরা জামায়াতের যে প্রভাব বা বলয়ের কথা বলে থাকি, আমরা বলি যে জামায়াতের অ্যাজ আদর্শিক বেসিসে তাদের উপর কোনো, আমাদের উপর কোনো বলয় এবং প্রভাব নেই। আমরা বরাবরই বলে আসছি আমরা দায় দরদের রাজনীতি করি। আমরা এই জনপদের যে কালচার, সেই সিভিলাইজড একটি স্টেট চাই, যে সিভিলাইজড স্টেটের মধ্যে সব ধরনের মানুষ থাকবে, এবং এখানে পাল, হিন্দু এবং অন্যান্য যেই জনগোষ্ঠী বা ধর্ম রয়েছে তাদের একটি ইসলাম এসে যে একটি মিক্সার ঘটিয়েছিল অভূতপূর্বভাবে, এখানে যে একটি শান্তিভূমি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শান্তির জয়যাত্রাকে আমরা চাই। আমরা অন্য কোনো ধরনের ইসলামিক খেলাফত রাষ্ট্র বা এই বিষয়গুলো আমরা বরাবরই বলে আসছি যে আমরা এই ধরনের রাজনীতিটা করছি না। ফলত আমরা অ্যাকশন বেসিসে দেখাচ্ছি যে
হোয়াট পয়েন্ট উই আর গোয়িং। আমরা 16 ডিসেম্বরে আমরা ঢাকা শহরে কিন্তু অ্যাজ সিঙ্গল, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, নাগরিক কমিটি, আমরা 6টি প্রোগ্রাম করেছিলাম। এর মধ্যে আমাদের একটি প্রোগ্রাম ছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন, যে মোমবাতির মধ্য দিয়ে আমরা 71 থেকে 24-এর যে ধারাবাহিক লড়াই, এটাকে কানেক্টিং ডটের মাধ্যমে আমরা করেছিলাম। তো সেখানে কিন্তু অনেকে আমাদের বিরোধিতা করেছিল, কিন্তু আমরা বিরোধিতার মধ্যে শঙ্কিত বোধ করিনি। ফলত আমরা অ্যাকশনের মধ্য দিয়েই সবাইকে জানান দিচ্ছি যে আমরা কোন পয়েন্ট বা বিন্দুতে আমরা যাচ্ছি সামনে, সেই জায়গাটা আমাদের অলরেডি পরিষ্কার করা আছে এবং ভবিষ্যতে আরও বেশি পরিষ্কার করব। আর সেকেন্ড যেটা বলেছেন যে বিএনপির বিষয়টা, বিএনপিকে আমরা বলে থাকি যে বিএনপি এই গণ অভ্যুত্থানের শক্তি ছিল, তাদের যে কারেকশনগুলো করা দরকার সেই কারেকশনের জায়গাটা আমরা করে দিচ্ছি। কারণ আমরা শুরুতেই বলেছিলাম এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে, যে কোনো পার্টি হোক, ইভেন কালকে ছাত্রদের যে পার্টি হবে ওরাও যদি চাঁদাবাজি টেন্ডারবাজিতে কোনো জড়িত হওয়ার আশঙ্কা আমরা প্রকাশ করি, আমরা জাতীয় নাগরিক কমিটি এই বেসিসে কাজ করব অ্যাজ এ বাংলাদেশের গণ অভ্যুত্থানের ব্যানগার্ড হিসাবে। সো ফলত বিএনপি যে জায়গাগুলোতে ভুল করছে আমরা ধরিয়ে দিচ্ছি, এবং ব্যক্তি মুজিবের যে পুঁজিবাদ রয়েছে, ব্যক্তি পূজনীয় যে জায়গাটা রয়েছে, যেটার মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এবং একক পরিবার বা কানা দাস হয়ে যে রাজনীতি, সেটার বিরুদ্ধেও আমরা বলেছিলাম যে এই বিষয়গুলো যাতে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে না ঘটে। আমরা বারবার এগুলো সতর্ক করছি তাদেরকে। সো তাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা এগুলো পজিটিভলি নেন, কারণ আমরা তরুণ প্রজন্মের যে কথাগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অ্যাজ এ বিগ পার্টি হিসাবে আপনাদের অনেকগুলো রেসপন্সিবিলিটি রয়েছে, এবং সেই সৈনিক এবং জনতার যে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা একজন রাষ্ট্রনায়ক পেয়েছিলাম জিয়াউর রহমান, তার যে আদর্শটা রয়েছে সেটাতে আমরা অনেক ব্যত্যয় ঘটতে দেখতে পাচ্ছি, এবং অনেকে জিয়ার শিল্ড নিয়ে বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়িত হচ্ছিল। ফলত এজ এ সিঙ্গেল পার্টি আকারে তারা কিন্তু এই বিষয়গুলো বলতে পারছে না, কিন্তু আমরা আমাদের দায়িত্বের বোধের জায়গা থেকে এই বিষয়গুলো আমাদের বলতে হচ্ছে, এবং এগুলো অনেকেই অ্যাজ এ বিএনপি অ্যাগেনস্ট হিসাবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বরাবর বলে থাকি বাংলাদেশে কোনো দল বা কোনো কিছুর বিরুদ্ধে আমরা অ্যাগেনস্ট বা কোনো এটার আধার অন্য কোনো কিছু এই ধরনের পলিটিক্সে আমরা নাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ কোন বিষয়ে স্ট্যান্ড করবে, ভবিষ্যৎ রূপরেখা বা ভবিষ্যৎ কর্মকৌশল, সেই বিষয়গুলোতে আমরা ফোকাস করতেছি। এবং আমাদের ঐক্যের জায়গাটা হলো দিল্লি তার এক্সটেনশন শক্তিকে আমরা কখনোই এই দেশে এবং অন্যান্য ফরেন যে ইন্টারভেনশনগুলো আছে এগুলোতে আমরা মাটি মানুষের উপরে কখনোই বাংলাদেশের এই শক্তিগুলোকে অ্যানেবল হতে দিব না। আপনার একটি বক্তব্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল, যেটি হচ্ছে আপনি জিয়াবাদের কথা বলেছিলেন, যেটি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে বিএনপি পরিচালিত হয়, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে আমি আজ পর্যন্ত অথবা কেউ কখনো বলতে শুনিনি যে জিয়াবাদ বলে কোনো টার্ম আছে। তো এটি আসলে আপনি কেন বলেছিলেন, মানে কোন প্রেক্ষাপটে, এবং এই বলাটা আপনার কতখানি যৌক্তিক হয়েছে? আপনি কি মানে প্রথমত 72-এ যে সংবিধানটা হয়েছিল, এই সংবিধানটা হলো একদলীয় সংবিধান, এবং এখানে বাংলাদেশে অনেক মানুষকে খারিজ করা হয়েছিল। আপনি সেই সংবিধানের অধীনে কিন্তু বহুদলীয় গণতন্ত্র ফেরত আনা অসম্ভব। এই একদলীয় সংবিধানের অধীনে আপনার গণতন্ত্র রেস্টোর করা ইম্পসিবল। তো যারা এই সংবিধানের অধীনে থেকে, আমরা বলেছিলাম এই সংবিধান বাতিল করতে হবে, গণপরিষদের মধ্য দিয়ে একটি সংবিধান নিয়ে আসতে হবে, ফলত যারা এই একই দিকে ধাবিত হচ্ছে, একটি ব্যক্তি পূজায় আবির্ভূত হচ্ছে, একটি পরিবারকে কেন্দ্র করে রাজনীতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা এই বিষয়গুলোকে জিয়াবাদ বলছি। এবং এই জিয়াবাদের স্বরূপটা হলো ডে বাই ডে কিন্তু আমাদের সামনে আরও পরিস্ফুটিত হবে এবং জনগণের সামনে আসবে। এই জন্য হলো আমরা প্রথমে এই বিষয়টা সতর্ক করছি। আপনার গত 15 বছরে মুজিববাদ নামে যে একটা বিষয় ছিল, সেই বিষয়টা ফেসিস্ট আকারে হয়ে উঠেছে। এখন অনেকেই বলে থাকে যে বাংলাদেশে শেখ মুজিব বা তার ফ্যামিলি বা তার যারা ফলোয়ার রয়েছিল, শেখ মুজিব নিজেও মুজিববাদের ঘোষণা দিয়েছিলেন, জিয়া তো কখনো জিয়াবাদের ঘোষণা দেননি। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে তার বক্তবৃন্দ সেই বিষয়টা হলো তা অলরেডি এই প্রসেসে এগোচ্ছে। কিভাবে এগোচ্ছে আপনি দেখতে পারবেন, কোথাও আমরা জিয়া জিয়া ছাড়া কোনো মাঠে আমরা কোনো স্লোগান শুনি না। জিয়া আপনাদের স্পিরিটের জায়গাটা তো হতে পারে, কিন্তু জনগণকে আমরা মনে করি যে সামনে আসা উচিত। কোনো ব্যক্তি অথবা কোনো দলীয় প্রধানকে প্রাইম না করে জনগণকে যদি কালেকটিভ আকারে আমরা হাজির না করতে পারি, তাহলে আমাদের যে ঐতিহাসিক লড়াইটা রয়েছে এই লড়াইটা আবার পিছনে চলে যাবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে মুজিববাদ যদি সংবিধান থেকে সরানো শুরু হয় এবং সেখানে সংস্কারের মধ্যে যদি জিয়াকে নতুন করে ওই জায়গায় রূপকল্প হিসাবে নিয়ে আসা হয়,
সেই না, জায়গাটা সেটি আমরা তো মনে তারা করি কখনোই করেনি। তারা না তো এর আগে এটা এটা তিনবার এটা ক্ষমতায় ছিল। এটা 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 কিন্তু তারা তো সেই চেষ্টা কখনো না করেনি। ইতিহাসের যে পাঠগুলো, যে ইতিহাসের যে পাঠগুলো ৭৫ পরবর্তী সব পাঠ তো আমাদের সামনে এখনো আসে নাই, এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখনো আমরা ক্যাম্পাসগুলো শুরু করুন, রাজপথে শুরু করুন, জিয়াকে স্লোগান বানিয়ে যদি টেন্ডারবাজি চাঁদাবাজি করা হয়, এটা ওনাদেরই দায়িত্ব যে এই ধরনের জিয়াবাদকে, সেটি তো So এই ধরনের আমরা যে জিয়া হলো জাতীয়তাবাদী একটি রাজনীতি চেয়েছিলেন এবং যে স্টেটমেন্ট হিসেবে ডাইভার্সিফিকেশন অফ ইকোনমি করেছেন, আপনার সেই কথা বলতে পারেন, আমরা কিন্তু সেটার এগেনস্টে না। আমরা বলতেছি আল্ট্রা ন্যাশনালিস্ট হতে যাবেন না আপনারা। যদি আল্ট্রা ন্যাশনালিস্ট হতে যান তাহলে আমাদের বঙ্গীয় জনপদের যে সিভিলাইজ স্টেটের জন্য, সেটার জন্য কিন্তু আমাদের আবার এই আল্ট্রা ন্যাশনালিজম আমাদের জন্য হুমকি। তো ওই আল্ট্রা ন্যাশনালিজমের জায়গায় যদি কেউ জিয়াবাদ প্রতিষ্ঠা করতে চায়, আমরা মনে করি যে বঙ্গীয় জনপদের সকল মানুষের মুক্তির বিষয়ে আমাদের কথা বলতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি ছোট্ট একটা ল্যান্ডের মধ্যে পড়ে থেকে চিন্তা করেন যে এই মানুষগুলোর দায়িত্বই আমার, অন্য কোনো মানুষের দায়িত্ব নাই, পৃথিবীর যে মানুষের যে নিপীড়ন নির্যাতন সেগুলোর প্রতি আপনার যদি সংহতি বোধ না আসে, তাহলে এই আল্ট্রা ন্যাশনালিস্টের জায়গা থেকে আমরা জিয়াবাদের বিরোধিতা করি। এবং যে নাসির, আমি যেটি আপনাকে বলছিলাম, আমি খুবই দুঃখিত আপনাকে থামানোর জন্য, আমি যেটি বলছিলাম যে কেউ যদি জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে অন্যায় করে অথবা কোনো অনিয়ম করে, সেটি তো তার দোষ। কিন্তু এর মানে তো এইটা না যে এখানে জিয়াবাদ নামে কোনো কিছু প্রতিষ্ঠিত হচ্ছে, অথবা আমি বিএনপির আজ পর্যন্ত কারো মুখ থেকে শুনিনি যে জিয়াবাদ নামে তারা কোনো কিছু এস্টাবলিশ করতে চায়, তারা সংবিধানে ঢুকাতে চায়, কারণ তারা এর আগে 3বার ক্ষমতায় ছিল। কিন্তু কখনোই তো আমরা দেখিনি। তো হঠাৎ করে আপনার মুখ থেকেই, আমি যদি ভুল না করে থাকি, প্রথম আপনার মুখ থেকেই প্রথমে জিয়াবাদ শব্দটা আমরা শুনেছি। এটি আসলে কেন, এবং যেটি এখনো হয়নি সেটি বলা কতখানি যুক্তিযুক্ত? না, প্রথমত দেখেন এই মুজিববাদের যে চারটি বিষয়, মানে একটি হলো ওইখানেও তো আপনার গণতন্ত্রের একটি কথা বলেছে, কিন্তু কোন গণতন্ত্র? যে গণতন্ত্র দিয়ে আমার 2000 বাইকে শহীদ করা হয়েছে। এখন আপনি তো আল্ট্রা ন্যাশনালিজমের কথা বলতেছেন, এই ন্যাশনালিজম তো আমার প্রতি আমাদের উপরে আবার কয়েকদিন পর আঘাতের প্রচেষ্টা চালাবে। ফলত আমরা ওইটাকে অপোজ করি এবং এখন থেকে বিরোধিতা করার চেষ্টা চালাচ্ছি, যাতে এই ধরনের কোনো নিপীড়ন আমাদের সামনে না নেমে আসে। 2 নম্বর জিনিস হলো যে সংবিধান তো ওনাদের মধ্যে এই পর্যন্ত একটা বিতর্ক ছিল যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কি। সেখানে তো যারা মুজিবিস্ট তারা বলতেছে মুজিব হলো স্বাধীনতার ঘোষণা, এবং যারা জিয়াবাদী তারা বলতেছে জিয়া হলো স্বাধীনতার কালুরঘাট থেকে ঘোষণাপত্র দিয়েছেন। ফলত এখানে মুজিবের যখন ফল হয়েছে তারা ওইটা উত্থিত করার চেষ্টা চালাবেন যে কালুরঘাটে যিনি ছিল জিয়ার স্বাধীনতার ঘোষক অথবা কোনো কিছু। ফলত এই যে ঘোষক, এই যে বিতর্ক অথবা 71-এর যে বাইনারি, সেই মুজিব জিয়া অথবা 75 পরবর্তীতে যেই চেষ্টা চালানো হয়েছিল, অর্থাৎ প্রগ্রেসিভ যারা মুসলিম লীগের মধ্যে ছিল তারা যখন মুজিবের আন্ডারে চলে গিয়েছিল এবং সেখানে মুসলিম লীগের যে অংশটা এবং ন্যাপের যে অংশটা পরবর্তীতে বিএনপির মধ্যে এসেছিল, সো তারা যদি ব্যক্তি জিয়াকে প্রাইম করে তোলার জন্য অথবা সংবিধানের ওই ধারাবাহিকতার মধ্য দিয়ে, যেটা ওনারা বারবার বলে থাকে যে সংবিধানের ধারাবাহিকতার জন্য আমরা কাজ করছি, মুজিবের পরে জিয়াকে তারা ওই জায়গায় স্থান দিতে চায়, এটা আমাদের তারা তো সেটি, আমি যে জায়গাটিতে আপনার সাথে ডিফার করছি যে তারা তো এটা কখনোই চায়নি। এবং তারা তো 3বার ক্ষমতায় ছিল, 3বার ক্ষমতায় থাকা অবস্থায়ও তো তারা এটা করেনি। তাহলে এখন হঠাৎ করে জিয়াবাদের কথা কেন আসছে? সেই সঙ্গে আপনি যেটি বলছিলেন যে জিয়াউর রহমানকে এককভাবে কৃতিত্ব দেওয়ার এক ধরনের চেষ্টা হয়েছে, কিন্তু এই এককভাবে কৃতিত্ব দেওয়ার চেষ্টা কিন্তু বিএনপির সময় কতটুকু করা হয়েছে আমার ঠিক স্মরণ নেই, কিন্তু তারা কিন্তু বাকি যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের কথাও কিন্তু বলতো। এখন গত 16 বছরে যেটি হয়েছে, জিয়াউর রহমানকে, যিনি 25 মার্চ রাতে রিভল্ট করেছে, তাকে কিন্তু পাকিস্তানি এজেন্ট বানানোর চেষ্টা করা হয়েছিল গত 16 বছর, যদিও মানুষ সেটি আসলে বিশ্বাস করেনি। তো সেই জায়গা থেকে যে জিয়াবাদের প্রসঙ্গটা এখন কিভাবে আসে? মানে হ্যাঁ, এখানেও তো একটা ওনারা বলে থাকে যে রেইনবো পার্লামেন্ট বা ইউনিটারি গভর্নমেন্টের আলাপ দিয়ে থাকে, যাদেরকে সবাইকে নিয়ে ওনাদের মানে কন্ট্রোলের মধ্যে সকল রাজনৈতিক এবং গণতন্ত্রের যে যাত্রাটা, সেটা হলো একটা বাধাগ্রস্ত করার, আমরা মনে করি এটা আয়োজন। সো ওই জায়গাটা থেকে আমরা যখন জাতীয় সরকারের কথা বলেছিলাম, সেখানেও তো এই বিষয়গুলা ওনারা ইচ্ছা করলে জয়েন করতে পারতেন। ফলত ওনারা যে, আমরা চাই না যে আরেকটা কোনো ফেসিস্ট কোনো কিছু হয়ে উঠুক, এটা তো গত 75 পরবর্তীতে এটা সুযোগটা ছিল না। আপনি চিন্তা করেন, তারপরে এরশাদও এসেছিল এবং এরশাদের পরে কিন্তু এখানে জামায়াত ইসলামের সাথে এখানে আওয়ামী লীগেরও একটা সেকশন, যেটা আব্দুল মালিক উকিল, ওনাদের মধ্যেও একটা সেকশন এখানে এনেবল করেছে, এবং যেটার মধ্য দিয়ে হলো ওনারা ওই সুযোগটা পায়নি। মানে
এই ধরনের গণ অভ্যুত্থান পরবর্তীতে এক এক সংখ্যাগরিষ্ঠ অ্যাজ এ সিঙ্গেল পার্টি, বাংলাদেশে তো আসলে বিএনপি ছাড়া এখন কোনো সিঙ্গেল পলিটিক্যাল পার্টি নাই। তো ফলত গত 15 বছরে কি হয়েছিল যে বিএনপি অ্যাজ এ পার্টি আকারে ওয়ার্ক করে নেয়, আওয়ামী লীগ অ্যাজ এ সিঙ্গেল পার্টি আকারে হাজির হয়েছিল, এবং নট অনলি দ্যাট 15 ইয়ার্স, এটা আমাদের মুক্তিযুদ্ধের পরে অ্যাজ এ সিঙ্গেল পার্টি হিসেবে বাংলাদেশকে লিড করার জন্য আওয়ামী লীগও হলো তার সেই দায়িত্বটার জায়গা থেকে তারা জনগণকে দিয়েছে, এবং জনগণকে চাপিয়ে দেওয়া একটা যুদ্ধের মধ্য দিয়ে তারা এই কাজটা চালিয়েছিল। ফলত এখন কিন্তু এই যে তারা ছাত্রদেরকে সরাতে চাচ্ছে, জামায়াতকে সরাতে চাচ্ছে, এই ধরনের মধ্য দিয়ে যে নতুন কোনো মানে একটি ফেসিস্ট দিকে যাত্রা যাতে না হয়, সেই বিষয়টা আমরা তো হতে দিব না। সো আমরা এই জন্য বলছি তাদেরও তো একটা অভিযোগ আপনাদের কে নিয়ে আছে যে আপনারা তাদেরকে মানে অনেকে বলছে যে তাদেরকে এক ধরনের মাইনাস করার চেষ্টা রয়েছে। না, এটা মানে আমরা যদি তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা, তাহলে তো গণ অভ্যুত্থানের পরও আমরা মাইনাস করে, আমরা তাদের সাথে প্রত্যেকটা সিঙ্গেল বিষয়ে হলো কনসালটেশন করেছি, ব্যাটিং করেছি, ইভেন যারা উপদেষ্টা লেভেলে হয়েছে আমাদের আলোচনা ছিল পারস্পরিক। ওই সময়তে আমরা অনেক কিছু ইচ্ছা করলে পারতাম, আমরা বিপ্লবী সরকারও গঠন করতে পারতাম। তো আমাদের মধ্যে এই সহমর্মিতা আছে এবং হৃদ্যতা আছে, যে জায়গা থেকে আমরা মনে করি সিঙ্গেল আউটের কোনো সুযোগ নেই। এবং আমরা এখনও মনে করি যদি ইভেন গণপরিষদ নির্বাচন হয়, বিএনপি উইল গেট দ্য মেজরিটি জিনিস, কারণ বিএনপি একটা নির্যাতিত পার্টি এবং বিএনপির গণতান্ত্রিক একটি লড়াই রয়েছে, এটা তো আমরা অশ্রদ্ধা করি না। এবং স্টেট আকারে যখন ডেভেলপমেন্টের কথা বলি, সেখানে জিয়ার বড় একটি অবদান রয়েছে, সেই বিষয়গুলো আমরা কখনোই শ্রদ্ধা ভরে স্বীকার করি, এবং এটা আমাদের লড়াইয়ের একটি অংশ মনে করি, এই দীর্ঘকালীন লড়াইয়ের যারা এতদিন নিগৃহীত হয়েছিল। কিন্তু এই নিগৃহীতের পুঁজিকে আপনি কেন্দ্র করে যদি নতুন একটি ফেসিস্ট দিকে হলো আবির্ভূত হন, সে জায়গাটা আমরা দিব না। এবং আমাদের প্রতি তাদের যদি কোনো অভিযোগ থাকে যে এই ধরনের ফ্যাসিস্ট অথবা ফেসিজমের দিকে কোনো যাত্রা থাকে অথবা মাইনাস করে কোনো কিছু, সেই বিষয়ে আমরা এটা কখনো চিন্তাও পোষণ করে নেই, ভবিষ্যতেও নাই। এবং আমরা মনে করি যেহেতু জনগণের মধ্য দিয়ে আমরা কাজ করতেছি, সেখানে জনগণ ফেসিস্ট উঠার হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে 31 দফা দাবি দিয়েছে, আমি নিশ্চয়ই জানি যে আপনি সেটি অবশ্যই দেখেছেন। তো সেখানে আমি যে 31 দফা দাবি দেখলাম, তারা তো বলছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তারা সেখানে বলছে। তো তারাও তো এই ফ্যাসিজম অথবা ফ্যাসিস্ট যাতে না হয়ে উঠতে পারে কোনো শাসক, সেজন্যই তো এই সংস্কার অথবা এই প্রস্তাবনাগুলো দিচ্ছে। কেন মনে হচ্ছে যে তারা এটা ভালো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে? 31 দফার যে দাবিটা আছে, এটা পুরোটাই আমি পড়েছি এবং আমরা বলেছি, কিন্তু এটার মধ্যে 19টা সংস্কারের কাজ কিন্তু শুরু হয়েছে। এবং সে সত্যিকারে যদি এই দাবিটা দিয়ে ক্ষমতায় আসতে চায়, এক নম্বর হলো এই দাবিগুলো কিন্তু হলো 7 জানুয়ারি নির্বাচনে পিপল ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই, মানে হয়তো মানুষ এগুলোর সাথে কানেক্ট ফিল করে নাই। ওকে, আমরা ধরে নিলাম এখন পিপল অ্যাকসেপ্ট করবে এবং তারা জনগণের সাথে আমি আসছি আপনার আলোচনা, যে এখন হয়তো সুযোগ পেয়েছে, জনগণের কাছে যাচ্ছে। তো তারা যদি সেই সংস্কারগুলো করতে চায়, ওয়াই নট? এখন তারা কেন সেই সংস্কারটা রাজি হচ্ছে না? না, আপনি যেটি বলছেন যে 7 জানুয়ারি নির্বাচনের কথা, এখানে আমি একটু ডিফার করি আপনার সাথে। সেটি হচ্ছে, আপনি আমাকে ভুল বুঝেন না, যেহেতু এখানে আমার শোটা হচ্ছে একজনের সাথে, তাই কিছু কিছু জায়গায় মানে আমাকেই ডিফার করতে হয়, যে একটু ডিফার করি। যে 7 জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে অথবা 14 সালের পরে যে নির্বাচনগুলো ছিল, সেখানে আসলে মানুষের চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব ছিল? মানুষের চাওয়া পাওয়ার তো আসলে গুরুত্ব আমরা দেখিনি। আমরা 14 যে নির্বাচন দেখেছি, সেটি পুরোটা মানে একচেটিয়া নির্বাচন। 18 নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ। 7 জানুয়ারির নির্বাচনও আবার একচেটিয়া নির্বাচন। তো সেখানে তো মানুষের চাওয়া পাওয়া, সেখানে হলো আপনার বিএনপির কিন্তু 5 জন সংসদ সদস্য পার্লামেন্টে ছিল, ওনারা পরবর্তীতে পার্লামেন্ট থেকে বের হয়ে গেছে। ওনারা কিন্তু পার্লামেন্টে এই 31 দফা নিয়ে কোনো কথা বলেন নাই, এবং ওনাদের কিন্তু একটা বিগ পার্টি বা 10 অ্যালায়েন্স গঠন হয়েছিল, যে অ্যালায়েন্স থেকে তো আমরা মনে করি বেসিক্যালি এটা হলো রাষ্ট্রচিন্তা, যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের থেকে এটা বিশেষ হচ্ছিল। এবং ওইখানে গণসংহতি আন্দোলনও তাদেরকে এই বিষয়গুলোতে পুশ করার মধ্যে দিয়ে তাদের এটা আসছে। এখন তাদের কর্মী লেভেল বা মাঠে যাচ্ছে। তো যখন 7 তারিখে এই বিষয়গুলো সংস্কার হবে অথবা একটা সংস্কারের মধ্য দিয়ে আমরা করতে চাই, সেই বিষয়ে কিন্তু জনগণ তাদের সাথে ফাইট ব্যাক করার জন্য আওয়ামী লীগকে কানেক্ট করে না। ইটস নট অ্যাবাউট দ্যাট যে অনলি দ্য নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচন পূর্ব এবং পর অনেকগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে মানুষ অংশগ্রহণ করে নাই, মানে ওই ধরনের আপিলটা ক্রিয়েট করতে পারে নাই। কিন্তু আমরা জনগণের কাছে যখন গিয়েছি, তখন সংস্কারের বিষয়ে আমরা আপিল ক্রিয়েট করতে পেরেছিলাম। এবং যখন এই সংস্কারের কাজগুলো চলমান রয়েছে, সেই জায়গায় তারা প্রত্যেকটা সংস্কারের কাজে বাধাগ্রস্ত করছে। এবং তারা যখন এই সংস্কারের কাজগুলো বাধা দিচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে যে তারা একটা ফেসিজমের দিকে যাত্রা করার সুযোগ বা তারা করছে। কারণ বর্তমানে আমাদের কিন্তু সব জায়গায় সবগুলো পার্টির ঐক্যবদ্ধ জায়গা রয়েছে। একটি সিঙ্গেল পার্টি কিন্তু সংসদে যায়, এই ধরনের সংস্কারের কাজগুলো তার জন্য করা অনেক কষ্টকর বা দুঃসাধ্য কাজ, বিকজ দ্যাট
সবারই একটা ঐক্যমত প্রয়োজন একটা সংস্কারের মধ্য দিয়ে। এই সুযোগটা যখন আমাদের সামনে এসেছে, যখন তারা এটা করতে দিচ্ছে না এবং তারা বিভিন্ন পদে পদে বাধা সৃষ্টি করতে এবং নির্বাচনের কথা তুলেই সংস্কারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, অথবা সংস্কার বা নির্বাচনকে একে অপরের অল্টারনেটিভ করে দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলেছে, এই যে সাইনগুলো যখন আমাদের সামনে আসছে, তখন আমাদের কাছে ফেসিজমের কিছু সাইন আমরা খুঁজে পাচ্ছি। এবং আমরা চাই না এই ধরনের কোনো এই ট্র্যাপ বা এই এর মধ্য দিয়ে বিএনপি এই বিষয় পড়ুক। এখন আমরা যদি বলেন বিএনপিকে কেন আমরা এই বিষয় করে, কারণ বিএনপির পার্টি লিডারশিপ যারা, তারা অনেক ভুল করেছেন, এখনও ভুল করে যাচ্ছেন, ভবিষ্যতে যাতে ওনারা ভুল না করে। কারণ যাদের ওদের ভোট ব্যাংক রয়েছে, আপিল রয়েছে, ওই মানুষগুলোর দিকে তারা তাকাচ্ছে না, ফলে ওই মানুষগুলোর দিকে আমাদের তাকাইতে হয়। কেন তাকাইতে হয়? এই মানুষগুলোর মামলা কিন্তু সকলের, বিএনপির অনেক নেতা কিন্তু বাইরে, যারা গত 15 বছরে সাফারার হয়েছে, যারা গুণ হয়েছে বিএনপি একবারও তাদের এই মানুষগুলো চেয়েছে যে এই মানুষগুলোর বিচার হোক, একবারও এই কোশ্চেনটি তুলে নাই। গত 15 বছরে যে মানুষগুলো যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, যে আপনি 2022 সালের যে কলা কৌশলের মধ্য দিয়ে একটি ইলেকশন হয়েছিল, সে একই আইনে কিন্তু ওনারা যাচ্ছে। তো ওনারা কোন নির্বাচনে যাচ্ছে? ফলত এই সবগুলো বিষয় যদি আমরা একত্রিত করি, আমরা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ওনাদের তরুণ প্রজন্মের জায়গা থেকে আমরা কোনো মানে ট্রাস্টেড জায়গায় আমরা ওনাদেরকে পাচ্ছি না বা বিশ্বাসের জায়গায় পাচ্ছি না। কারণ ওনারা মুখে বলে একটা, কার্যকরিতা একটা, মানে কাজ করে আরেকটা। সে জায়গা থেকে যদি ওনাদের কাজ কর্ম যদি সঠিক ওয়েতে ফিল্ডে না আসে, এটা তো বাংলাদেশে একটা সংকট সৃষ্টি করবে। আপনার একটা ন্যাশনালিস্ট পার্টি, একটা সেন্ট্রিস্ট পার্টি, এটা তো বাংলাদেশে থাকা প্রয়োজন। আমরা ওই জায়গাতে তো এই পার্টিটা চাই না হারিয়ে যাক। ফলত ওরা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এই পার্টিটা তো হারিয়ে যাবে, এটা আমাদের বাংলাদেশের জন্য তো একটা লস হবে। তো এই জায়গাটা আমরা নিজেদের জায়গা থেকে যখন এই জিনিসটা ফিল করি, আমরা ওই জিনিসটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে। তো এখন দেখেন, আপনার কোনো পেয়ার বা বন্ধু অথবা আপনি যাকে নিয়ে একটা সময় যুদ্ধ করেছিলেন, সে যদি বিপথে যায় অথবা সে যদি কোনো ভুল করে, সে অধিকারের দায়িত্ব জায়গা থেকে আমি তাকে সংশোধনের জায়গা থেকে কথা বলতেছি। সে যদি এটা মনে করে তার অনধিকার চর্চা খবরদারি করতেছে, আমরা বলবো না ঠিক আছে, আপনাদের কিন্তু আপনাদের কি পরিস্থিতি হবে সেটা নিয়ে আমরা শঙ্কিত। আরেকটি বিষয় হচ্ছে, সংস্কার তো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো আমরা যদি দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে পরিমাণ সমর্থন ছিল, আমার মনে হয় না যে এত সমর্থন অন্য কোনো সরকার পেয়েছে কিনা। কিন্তু গত 6 মাসে আমরা দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হতে দেখিনি। আপনি যদি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হচ্ছে না, প্রশাসনের গতি একদম কম, তাহলে সেই প্রাসঙ্গিকতায় আসলে কতটুকু সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব বলে আপনি মনে করেন? প্রথমত মানে ডিরেক্টলি আপনাকে যদি বলা হয় যে প্রথমত আমাদের কাজ কি, প্রথমত আমাদের কাজ হলো জাস্টিস। এখন আপনি যখন বিচার করতে যাবেন, আমাদের বিচার বিভাগ কিন্তু এখনও ওই জায়গাটায় পৌঁছে না যে এই গত 15 বছরে বিচার বিভাগ তো পঙ্গু করে দেওয়া হয়েছিল। বিএনপিকে এই বিচার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে পারতো না, যার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বিচারটা হয় যাতে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। তাহলে তো তারা ইলেকশনে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হলো রিফর্মসের আরও কতগুলো ক্ষেত্র রয়েছে। আপনি যদি ইলেকশনে সেই আগের পোস্টারিং বিষয়গুলোতে যান, ইলেকশন কমিশনের আইনগুলো সংশোধন না করে আপনি কীভাবে নির্বাচনে, আপনি তো ম্যান্ডেট বলেই দিচ্ছেন মানুষকে যে এই নির্বাচন কমিশন দিয়ে হলে ইলেকশন করা পসিবল না, যেটা আপনি পূর্ব থেকে বলে আসছেন। সেই নির্বাচন কমিশনের সংস্কার বিষয়, এই দুটো সংস্কার কি আপনাদের দ্বারা করা পসিবল না? এটা 1 ইয়ার করা সম্ভব না? এটা তো সম্ভব। সো ফলত আমরা মনে করি সদিচ্ছা না থাকার কারণে তাদের এই ধরনের রেসপন্সিবল কথাবার্তা তাদের মুখ থেকে আমরা শুনি, কিন্তু আমরা এই ধরনের রেসপন্সিবল কথাবার্তা মেনে নিব না। ওনারা আমাদেরকে হয়তো বলে থাকে অহংকারী, ধাম্বিকতা অথবা কোনো কিছু এই শব্দ টোনের মধ্যে দিয়ে বাচ্চা ছেলে অথবা শিশু উপদেষ্টা এই ধরনের অজস্র ব্যয়সীন শব্দ আমাদেরকে ইউজ করে থাকে, কিন্তু আমরা বলে থাকি আমরা আমাদের যে লাইনটা এটা থেকে সরবো না। এবং আপনারা যতই এখানে হটকারী কাজ করুন না থাকেন, যতই আপনারা বয়সের ভার দেখানোর চেষ্টা করেন, কিন্তু আপনারা যা বলছেন সেই বিষয়টা যদি পিপলের কাছে লজিক্যাল না হয়, উইল ফাইট ফর ইট। 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি। আপনি যদি দেখেন, তাদের অজস্র নেতাকর্মীকে গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে। কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে এত নিপীড়িত একটি দল এবং যাদের কাছ থেকে তারা নিপীড়িত হয়েছে তাদের সাথে তারা কোয়ালিশন করবে অথবা তাদের? আপনি একটা ভুল প্রক্রিয়া কথা বলেছেন। আমি মনে করি যে গত 15 বছর বা 16 বছরের সবচেয়ে নিপীড়িত মানুষ হলো বাংলাদেশের জনগণ। সো এটা আমি বলছি দল হিসাবে আমি মনে করি যে দল হিসাবে না, মানুষ হিসাবে সবচেয়ে বেশি নিপীড়িত, এবং সেই ক্রেডিটটা একটা দলে অটোমেটিক যায়, এবং আবার দল হিসাবেও সে অনেকের দায়িত্ব নিয়েছিল। কিন্তু আমরা মনে করি যে যারা নিপীড়নের শিকার হয়েছিল এবং বাংলাদেশের অসংখ্য মানুষ যারা কোনো দলের কর্মী ছিল না, তাদের বাসা দিয়ে ঠক ঠক করে নিয়ে আসা হয়েছে। ইফ আই ক্যান সে মাই এক্সপিরিয়েন্স, আমি 13 সালে একটা রুমের মধ্যে
ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছিলাম, আমার রাতে হলো নিয়ে আইসা সারা রাত হলো রিমান্ডের মধ্যে, আমি তো কোনো দলীয় কর্মী ছিলাম না। এই ধরনের অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে। এখন ওনারা যদি বলে যে এই মানুষগুলোর জন্য আমরা ক্ষমতা যেতে হবে, ওকে ফাইন, আপনার ক্ষমতা জানেন, ইটস নট বিগ ডিল টু আস। কিন্তু এই মানুষগুলার যে মামলাগুলা, এই মানুষগুলার যে বিচারিক প্রক্রিয়া, তাহলে আপনারা সেটা কেন কথা বলেন না? তাহলে এই মানুষগুলোর সাথে আপনারা আবার ধোঁকা দিতে চলছেন। ফলত আমরা মনে করি যে বিএনপির একটা বিগ পার্টির কাছে এখন বর্তমান সময়ে অন্য কোনো পার্টি না থাকার কারণে তাদের নিজস্ব দলীয় নেতাকর্মী যারা নিপীড়নের শিকার হয়েছে তারাও নির্যাতিত হচ্ছে দলীয় হাইকমান্ডের কাছে, এবং তাদের যে বিএনপির যে একটা ভোট ব্যাংক রয়েছে, আমরা মনে করি তাদের সাথে কথা বলেছি, তারাও তাদের হাইকমান্ডের উপরে বিরক্ত। তারা চাচ্ছে যে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন, কিন্তু তাদের হাইকমান্ড তো সেদিকে ঘুরছে না। আপনারা দেখেছেন যে এখন তো ইন্ডিয়ান যে হেজিমনি রয়েছে, বিভিন্ন ফরেন যে হেজিমনি রয়েছে, ওইদিকে তারা দৌড়ানোর চেষ্টা করেছে। কিন্তু আপনি 100 জন অথবা 1000 জন যারা সমর্থক লেভেলে রয়েছে তাদের কাছে নেন, তাদের আদর্শ একরকম, তারা জিয়ার প্রতি একটা তাদের ফ্র্যাগ্রেন্স কাজ করে, জিয়ার প্রতি তাদের একটা ভালোবাসা কাজ করে, যিনি ওই মানুষগুলোর জন্য প্রান্তিক লেভেলে মাঠে গিয়ে হলো লড়াই করে চলেছেন। তাহলে একটা নেতাকত তো আমি দেখতেছি না যে তা প্রান্তিক লেভেলে ওই মানুষগুলোর জন্য লড়াই করছেন। তারা দৌড়াচ্ছেন এম্বাসি, তারা দৌড়াচ্ছেন কোথাও বিজনেস গ্রুপ আছে, মিডিয়া হাউস আছে, তাদের কাছে দৌড়াচ্ছেন। তো আপনি যখন পিপল সেন্ট্রিক পলিটিক্স না করে, পিপলকে বিট্রাই করে অন্য জায়গায় যাচ্ছেন, সে বিষয়ে আমাদের কথা বলার অধিকার থাকে, আমরা ভবিষ্যতেও বলবো। এটার জন্য আমরা মরতেও প্রস্তুত আছি, নো প্রবলেম। বাট বিএনপির সমর্থক হোক, জামাতের সমর্থক, যে কোনো সমর্থক, অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। সে যদি ওই জায়গায় নিপীড়িত হয়, তারা আমাদের কাছে এসে বলে যে আমরা এই জায়গাতে নিপীড়িত হচ্ছে। বাংলাদেশে শুধু তো পুলিশ দিয়ে নিপীড়নের শিকার হয় না, এখানে যতগুলো ইনস্টিটিউশন রয়েছে গত 53 সবগুলো ইনস্টিটিউশন দোষে। আপনি মনে করেন একটি পলিটিক্যাল পার্টি দ্বারা তার কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে না? হচ্ছে তো, এটা আমরা দেখে আসতেছি। যারা পলিটিক্যাল পার্টির উপরে লেয়ারে রয়েছে তারা অনেক বেশি কাছাকাছি। এখন আপনি দেখবেন অনেক মানুষ, তাদের যারা আমরা ভিজিবল চেহারাগুলো দেখতে পাই, গত 15 বছরে কিন্তু তাদের দলীয় কমান্ডার, হাইকমান্ডের ক্ষেত্রে আমরা তাদেরকে দেখি নাই। কোথায় থেকে তারা এখন উড়ে আসলো? উড়ে আসে জুড়ে বসেছে তো। কিন্তু আমরা প্রান্তিক লেভেলে, আমরা তো গ্রাম থেকে উঠে আসা মানুষ, আমরা প্রান্তিক লেভেলে বিএনপিকেও দেখেছি, জামাতকে দেখেছি, ওই মানুষগুলোর হাহাকার কান্না এখনও থামে নাই। আপনার যারা উপরের লেভেলের নেতা আছে, তারা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকে তারা কোলে উঠাচ্ছে, এখন বড় বড় মাফিয়াদেরকে কোলে উঠাচ্ছে, কিন্তু সেই মানুষগুলোর থেকে আপনি কেন বিট্রাই করতেছেন? আমরা ওই মানুষগুলোর পক্ষে দাঁড়াবো এবং ওই মানুষগুলোর পক্ষে আমরা আজীবন থাকবো। আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের যারা নির্বাচনে কি আওয়ামী লীগের যারা লিডারশিপে রয়েছেন এবং এজ এ সিঙ্গেল পার্টি আওয়ামী লীগ দল হিসাবে এই খুনের দায়ে অভিযুক্ত, এটা জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে এবং জনগণ তাদেরকে পালায়ন করেছে, এবং তারা যে এখনো আমাদের রক্তের দাগগুলো বিভিন্ন হসপিটালে পড়ে আছে, রক্তের দাগ এখনো বুঝছে না। আপনি যদি বাংলাদেশের মানুষ এখনো যদি 20টা হসপিটালে যায়, সেখানে এখনো হলো বুলেটের সে চিনে যে বুলেটটা আমাদের ভাইদের উপরে বুকের চালানো হয়েছে। ফলত এই জায়গা থেকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই সুযোগটা কোনো মব কিলিংয়ের মধ্যে দিয়ে না হোক বা মব ট্রায়ালের মধ্যে নেই, এটা বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হোক, সেই সংস্কারের মধ্যে দিয়ে তারপরে তাদের বিচারিক প্রক্রিয়া আনা হোক, এবং কোনো দেশে তাদের এই যে হত্যাযজ্ঞ এটার পক্ষে রায় দিবে না বলে আমরা আশা করি। এবং এখানে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটা রয়েছে, তারাও কিন্তু একটা সুন্দর বিষয় নিয়ে এসেছে যে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, তারা কিন্তু ব্যক্তি ক্ষেত্রে যায় নাই। ফলত ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির একটা দল, ব্যক্তি যারা এই বিষয়ের সাথে জড়িত, সবাই এই বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের মধ্য দিয়ে তাদের যে ইতিহাস, সেটা জনগণ আস্থা করে ফেলে দিয়েছে, এখন তাদের সেটা শবদাহ করার বিষয় রয়েছে আমাদের সামনে। তো আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি বিচার ট্রায়ালের মধ্যে দিয়ে তাদের সেই শবদাহ প্রস্তুত। আমরা নাসির, আমাদের সময় একদমই শেষ পর্যায়ে। আমি সবশেষ একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা দেখছি যে বিভিন্ন বিষয় নিয়ে ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা রাতভর সংঘর্ষে লিপ্ত ছিল। এগুলো আসলে কিভাবে নিবারণ করা যায় এবং এগুলো কিভাবে থামানো যায়, এবং সামনের দিনে যাতে এই ধরনের সবাইকেই তো আসলে দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন, এবং আপনাদের সেখানে কি ভূমিকা থাকা উচিত? আমরা এই বিষয়গুলো দেখছি এবং আমরা হতাশ হচ্ছি এই ধরনের নিজেদের মধ্যে। তবে এটার সবচেয়ে আমরা যে রুট কজে যেটা পেয়েছি, আমাদের সামনে কোনো স্বপ্ন নাই। আমাদের সামনে একটা লক্ষ্য ছিল শেখ হাসিনাকে বিতরণ করা, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ যে না, হোয়াট দ্য নেক্সট। এই নেক্সটের বিষয়ে বাংলাদেশের এই পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি কোনো আবেদন কোনো সৃষ্টি করতে পারে নাই, বা জনগণের কাছে এই বিষয়টা সুন্দর করে তুলতে পারে নাই যে আমাদের আসলে কোন ভিত্তিতে আবার ইউনাইটেড হওয়া প্রয়োজন। তো সেই জায়গাতে আমরা বলে থাকি জনগণকে, এবং আমরা ভবিষ্যতে কর্মকৌশল বা পার্টি হলে আমরা এগুলো নিয়ে আসবো যে বাংলাদেশের সামনে হলো
সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি এবং সেখানে কোনো ফরেন ইন্টারভেনশন না, আমরা একটা ডিসক্রিমিনেটরি সোসাইটি চাই না এবং আমরা কোনো পভার্টি চাই না এবং বাংলাদেশ একটা স্পাইরেশনের জায়গা থেকে যেটা আমরা সিভিলাইজড স্টেটের কথা বলে থাকি এবং বাংলাদেশে নতুন করে একটা স্বপ্ন বিনির্মাণের যে অগ্রযাত্রা সেগুলো যদি আমরা তরুণদের জন্য স্টুডেন্টদের জন্য এই কথাগুলো যদি আমরা না দিতে পারি তাহলে সেই জায়গায় তরুণরা এই ধরনের পিছনের যে 53 বছরের যে কালচার সেটার মধ্যে বায়নের মধ্যে পড়ে আছে। মানে এটা কীভাবে সম্ভব যে একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢাকা কলেজের একই দোকানে বই কিনতেছে, একই টেবিলে খাচ্ছে সে রাতের বেলায় একজনকে মাথা ফাটানোর জন্য, ফলত এটাতে আমাদের কালচারাল একটা বিষয় রয়ে গিয়েছে। তো এই কালচারটা বের করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। ইটস নট দ্য পার্টি অ্যালায়েন্স যে পার্টিরা সবাই মিলে, এটা পুরো সোসাইটি এগিয়ে আসতে হবে যে এই কনফ্লিক্ট জোনটাকে রিজলভ করার জন্য। এই কনফ্লিক্ট জোন রিজলভ তখনই হবে যখন আপনার সামনে একটি আশা থাকবে যে আশার জন্য ঐক্যবদ্ধ হয়ে আবারই নিজেদের মধ্যে শত্রুতা সৃষ্টি না করে ঐক্যবদ্ধ ওই জায়গায় লড়াই করব। তো আমরা সেই জায়গাটা কথা বলছি, মানুষ অনেকের সাথে কানেক্টেড হচ্ছে এবং স্টুডেন্ট সোসাইটি দে আর দ্য ইন্ডিপেন্ডেন্ট বডি ফ্রম দ্য সোসাইটি। সো সোসাইটিরও দায়িত্ব রয়েছে তাদের প্রতি, স্টুডেন্টদেরও দায়িত্ব রয়েছে। তো আমরা স্টুডেন্ট সোসাইটির কাছে যেটা আবেদন রাখবো যে প্লিজ স্টপ দিস, এই ধরনের ভায়োলেন্সের মধ্য দিয়ে আপনারা কথা বলুন এবং কথার মধ্য দিয়ে আমরা মনে ডায়ালগে প্রসেসের মধ্যে এই বিষয়গুলো সমাধান সম্ভব। এবং আজকে অলরেডি তারা আন্দোলন বন্ধ করে নিয়েছে এবং যারা দায়িত্বশীল জায়গায় রয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির যারা তারাও এটা কিন্তু এই বিষয়টা আগে রিজলভ করতে পারতো, তাদেরও আমরা জায়গায় এক্সপিরিয়েন্সের ঘাটতি দেখেছি। ফলত এই দুইটা জায়গায় কিন্তু এই বিষয়টা এবং সেখানে আপনি যেটা বলছিলেন যে এটা কিভাবে রিজলভ করা, আমরা মনে হয় এটা আশার ভিত্তিতে, নতুন আশা, সিভিলাইজ স্টেট, এটার ভিত্তিতে রিজলভ হতে পারে না। আমরা এই সবশেষ আন্দোলনকে কেন্দ্র করে নানা ধরনের গুজবও দেখেছি। এর আগে এই 3 দিন আগে আমরা নানা ধরনের গুজব দেখেছি যে এই সরকার থাকছে না, অথবা আন্দোলন যখন এবং তাদের মধ্যে সংঘর্ষ চলে তখন দেখেছি যে 1 জন মারা গিয়েছে, 7 জন মারা গিয়েছে। এই ধরনের গুজবগুলো কতখানি সমাজে খারাপ প্রভাব ফেলছে? এটা এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম। একটা হলো দেশীয় যে গুজব সেটা ছড়ানো হচ্ছে, আর একটা হলো ভারতের গুজব, মানে মিস ইনফরমেশন। এই মিস ইনফরমেশনের ক্ষেত্রে আমরা মনে করি 80% যারা তরুণ রয়েছে তারা সতর্কতা অবলম্বন করতে পারে, 20% তরুণ তারা সতর্কতা অবলম্বন করতে পারে না। এই জন্য হলো আমাদের তরুণদেরকে ওই জায়গায় এডুকেটেড করতে হবে যাতে সে একটি ফিল্টারিং করতে পারে যে কোন বিষয়টা সমাজকে বিশৃঙ্খলার দিকে নিতে যাচ্ছে, কি কোনটা পারছে না। ফলত ওই দিন রাত্রে যে কাহিনীটা যখন আমরা এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছিলাম, আমরা সবার সাথে কথা বলে অনেকেই কিন্তু ক্যাম্পাসে চলে এসেছে এবং কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়ে ওই যে মিস ইনফরমেশনের যে ট্র্যাপ সেটা থেকে রক্ষা পায় না। এবং বৈষম্য বিরোধী নির্বাহী কমিটিতে যে রাকিব যে আজকে হসপিটালে, এখন এই ধরনের কিছু কিছু মানুষ উত্তেজিত হয়ে গিয়েছিল যে পরিস্থিতির মধ্যে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে এটাকে আমরা 80 থেকে 100-এ যদি নিতে পারি, এই ধরনের যে কোনো পরিস্থিতি আমরা মিনিমাইজ করতে পারবো বলে আশা করি। সবশেষ একটা বিষয় হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ শোনা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, তারপরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগও আসে, 2 জনকে আটকও করেছে পুলিশ। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা তো অবশ্যই মানে জাতি হিসেবে আমাদের জন্য একটা হতাশার জায়গা। মানে যে মানুষটা একটা বীর যোদ্ধা, যারা এই একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তাদের থেকে এই ধরনের কাজ আমরা আশা করি না এবং যারা এটাতে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ব্যানারে রয়েছে তারা এটাতে স্ট্রং ভূমিকা নিতে হবে এবং সরকারের জায়গা থেকে তাদের প্রতি স্ট্রংভাবে ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর স্ট্রং ভূমিকা নিতে হবে এবং কোনো এলাকায় বৈষম্য বিরোধী ব্যানার হোক, বিএনপি নামে ব্যানার হোক, যে কোনো ব্যানার হোক, যদি তাহলে পাড়ায় মহল্লায় আমরা মনে করি যে যারাই চাঁদাবাজি, টেন্ডারবাজি বা এই ধরনের কার্যক্রমে এঙ্গেজমেন্ট হবে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের একযোগ হয়ে কাজ করতে হবে। এবং আমরা বলেছিলাম স্টুডেন্টদেরকে যে এটি গণতান্ত্রিক প্রসেসে আমরা যাচ্ছি, কারো বিরুদ্ধে যদি এই ধরনের কোনো ক্লেম বা এলিগেশন পাওয়া যায় সেটা আপনি রাজনীতি থেকে বা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন। ফলত সাময়িক একটু ক্ষমতা, অর্থের লোভ এই সময়ে আপনারা অর্জন করেছেন বাংলাদেশটা, আমরা আপনাদের জন্য কাজ করতেছি, এই ধরনের কোনো কার্যে লিপ্ত হবেন না। যদি হন আপনি আপনার ক্যারিয়ার নষ্ট করতেছেন। অসংখ্য ধন্যবাদ নাসির। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারির সাথে।